জরাজীর্ণ কারাগারের ভিতরেও তার জন্য বরাদ্দ বিশেষ কক্ষকে সাজানো হয়েছে নতুন টাইলস দিয়ে, বসানো হয়েছে এসি। নিয়মিত বাহির থেকে আসছে খাবার, আর রাত দিন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তার লোকজন। অভিযোগ উঠেছে নোয়াখালী জেলা কারাগারে তিনি কোনো সাধারণ বন্দী নন, বরং এক রাজপ্রাসাদের মালিক। সাধারণ কয়েদিরা যেখানে কারাগারের খাবার খেতে বাধ্য, প্রতিদিন বাহির থেকে খাবার আনিয়ে খান। শুধু তাই না, গত ঈদে পুরো কারাগারের কয়েদিদের জন্য নগদ টাকা সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা। বন্ধু তুই হলো কালবাস রে বন্ধু, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ, তাতে ভালো এই সুন্দরীর দুধ, একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড। মেন সুইচটা টিপালে টিপালে টিপালে। লোকাল বাসে সুন্দরীর দুধে সুইচ টিপাটিপি করে ফাইটটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেরই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে, কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে? ৩০০ টাকায় রাত পার করা সেই জিনিস এখন কারাগারে থেকে কয়েদিরা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে একটি কক্ষে একত্রে থাকার সুযোগও পাবেন। কারাগারে বৈষম্যের শিকার জুনায়েদ আহমেদ পরপুরুষের বিছানায় শোয়ার নেশা ছিল মমতাজের। এখন পর্যন্ত যতজন পুরুষের সঙ্গ পেয়েছেন বিদ্যুৎ আপা মমতাজ, আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখছেন, মমতাজকে আটক করেছে, ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে। এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ। কেউ বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ ১২ জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন, কেউ বলেন ১৮ জন। মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না, এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সত্যিকারের ১২ ভাতারি যাকে বলে, এমনকি জানলে অবাক হবেন ১৭ স্বামীকে বিধবা বানিয়ে ১৮ নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি এই জিনিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ যে কত নষ্ট রাজনীতির ব্যক্তি আছে তা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগের ভেতরে থাকা অনেক নষ্ট রাজনীতিবিদের কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা আজ। কারাগারে মমতাজ এবং পলকের রঙ্গলীলার ভিডিও ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পরপুরুষের বিছানায় শোয়ার নেশা ছিল মমতাজের। এখন পর্যন্ত যতজন পুরুষের সঙ্গ পেয়েছেন বিদ্যুৎ আপা মমতাজ, আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখছেন, মমতাজকে আটক করেছে, ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে। এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ। কেউ বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ ১২ জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন, কেউ বলেন ১৮ জন। মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না, এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সত্যিকারের ১২ ভাতারি যাকে বলে, এমনকি জানলে অবাক হবেন গত ৯ মাস যে মমতাজ লুকিয়েছিলেন সেখানেও তার সাথে ছিলেন একজন বয়ফ্রেন্ড। কে এই বয়ফ্রেন্ড, কি তার পরিচয়? এছাড়াও মমতাজের সমস্ত বিয়ে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা কারণে আলোচিত ও সমালোচিত দেশ জুড়ে। বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে। কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও ৩ বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই। গ্রেফতারের আগেও দুজনই ছিলেন দুই প্রান্তে। অভিযোগ উঠেছে তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের এপিএস মাহমুদুল হাসান জুয়েলের নাম উঠে এসেছে আলোচনায়। এই জুয়েলের সাথে স্বামীর অবর্তমানে বিভিন্ন হোটেলে রাত কাটান মমতাজ। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মমতাজের একাধিক বিয়ে এবং তৃতীয় স্বামীর সাংসারিক নানান কাহিনী। সংরক্ষিত আসনসহ টানা ৩ বারের সংসদ সদস্য মমতাজ বেগমের তৃতীয় স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার চঞ্চল। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সে থেকেই কামুক মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল ২ কন্যা সন্তান। রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। ২০০৯ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১০ বছরের অধিক সময় বেশ সুখে চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন। রমজান মমতাজের ঘরে 2 সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল।
সূত্রমতে 2020 সালের পর থেকে মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজ স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন। এরপর থেকে টানা 3 বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ায় মমতাজ চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল। এসবের সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার চঞ্চল এবং মমতাজের জীবনে ঘটে যাওয়া অনেক অজানা তথ্য উদ্ঘাটন করেছি আমরা। 2022 সালের 23শে আগস্ট সিংগাইর থেকে ঢাকা যাবার পথে ডাক্তার চঞ্চলের গাড়িতে আকস্মিক হামলা চালায় মমতাজের অনুসারীরা। ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন, মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম। দুজনে লন্ডনে ছিলাম। সেখানে 1.5 বছর সংসার করার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর 2004 সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি। 2005 সালের জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি। যোগদানের পরপরই মমতাজ আমাকে বিয়ের প্রস্তাব দেন। তখন আমি মমতাজের পেছনের সব ইতিহাস খুব ভালো জানতাম না। যখন দেখলাম একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ আমার সঙ্গে সংসার করতে চায়, তখন আমার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দীর্ঘদিন সময় নেই। তারিখটা এই মুহূর্তে মনে না পড়লেও 2009 সালের ডিসেম্বর মাসে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমিও ওর 2টি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতাম। ওরা আমাকে বাবা বলে ডাকত। আমাকে সন্তান নেওয়ার কথাও সে বলেছিল, কিন্তু আমি ওর 2 শিশু সন্তানের দিকে তাকিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি। এরপর মমতাজ সংরক্ষিত আসনের সংসদ সহ আরও 2 বার এমপি হলেন। বেশ ভালো মতোই চলছিল সংসার। আমিও সারা জীবন ওর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। দেশ বিদেশে ওর গানের অনুষ্ঠানে সবখানেই আমাকে নিয়ে যেত। এরপর নানা কারণে সাংসারিক কলহ শুরু হতে থাকে। বছর 3 আগে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সময়টা ছিল কোনো এক রমজান মাস। আমি সেদিন এক কাপড়ে ওর বাসা থেকে বের হয়ে যাই। এরপর থেকে মমতাজের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। এরই মাঝে অনেক কিছুই শুনেছি, সেগুলো নিয়ে আমি কাউকে বিতর্কে জড়াতে চাই না। ডিভোর্সের বিষয়ে চঞ্চল জানান, আমরা কেউ কাউকে ডিভোর্স দেইনি, কিন্তু আলাদা থাকছি। অপরাধটা মমতাজ করলেও তার পক্ষ থেকে কখনোই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হয়নি। পরবর্তীতে বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এ বিষয়ে চঞ্চল বলেন, নাকে খত দিয়েছি, আর বিয়ে করব না। পেরেশান থেকে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। হাসপাতাল ও রোগীদের নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে। এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ। মূলত এই জুয়েলের কারণেই ভেঙে যাবার পথে রয়েছে মমতাজের 3য় বিয়ে। এ বিষয়ে চঞ্চল বলেন, এ নিয়ে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা সবই জানেন। মমতাজ বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে 1990 সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে। একটা সময় মমতাজ মানুষের বাড়ির উঠানে 100 টাকার বিনিময়ে গান করতেন। অভাব অনটনের সংসার ছিল। গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন, তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় 2000 সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। সেই সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে আবির্ভূত হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী। 2001 সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন। সে ঘরেও একাধিক সন্তান রয়েছে। রমজান আলীর সঙ্গে বিচ্ছেদ কেন হলো জানতে চাইলে 2011 সালে গণমাধ্যমকে মমতাজ বলেন, তার আলাদা সংসার আছে, সে আমাকে পারিবারিক স্বীকৃতি দিতে পারেনি। এছাড়া রমজান আলী আমার অর্থ সম্পদের ওপর নজর দিয়েছিল। তিনি বলেন, 2006 সালে রাজধানীর নিউ DOHS এর বাসায় ওঠার পর থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। খুব ঘনিষ্ঠ লোকজন ছাড়া এ ব্যাপারে কেউ জানত না। উল্লেখ্য, গত নির্বাচনে হেরে যাবার পর থেকেই ব্যক্তিগত এপিএস এবং বয়ফ্রেন্ড হাসান জুয়েলের সাথে অনৈতিক সম্পর্ক ভেঙে যায় মমতাজের। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীও আত্মগোপনে রয়েছেন। মমতাজ যে সময় আত্মগোপনে ছিলেন, সে সময়ও মমতাজের জীবনে আসে নতুন পুরুষ। তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব, দল থেকে বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা। অভিযোগ আছে, এই রাঙ্গার নির্দেশেই ভুল ইনজেকশন দিয়ে শেষ করে দেওয়া হয় হোসেন মোহাম্মদ এরশাদকে। আত্মগোপনে যাবার পর থেকেই মমতাজ রাঙ্গার সাথে লুকিয়ে অনৈতিক সংসার করছিলেন। সব মিলে আমাদের কাছে তথ্য এসেছে, মমতাজ কম করে হলেও 1 ডজন পুরুষ সঙ্গ পেয়েছেন। এগুলো আসলে সবই মক্ষীরানী মমতাজের চাওয়া অনুযায়ী পাওয়া।
এতে সমস্যা কি? যতদিন বাঁচবে ততদিনই এমন ঘটনা ঘটতেই থাকবে। সর্বশেষ স্বামী কে হবে আর তার সিরিয়াল নম্বর কত হবে হয়তো মমতাজও তা জানে না, তবে তার আগে অবশ্যই তাকে মুক্তি পেতে হবে। শেখ হাসিনার আশপাশে এখন এসব অশ্লীল অশিক্ষিত চাটুকারে ভরপুর। দুর্ভাগায় জাতিকে তাদের কাছে এখন ধর্মীয় ব্যাখ্যাও শিখতে হচ্ছে। সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙেই আছেন। ফেটা যায় বুকটা ফেটা যায়, ফেটা যায় বুকটা ফেটা যায়, তুমি আমার ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী আজ গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছেন, যিনি একসময়ের অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ, তাতে ভালো এই সুন্দরীর দুধ, একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড, মেন সুইচটা টিপাদে টিপাদে টিপাদে। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে এখন গোটা দেশ। লোকাল বাসে সুন্দরীর দুধে সুইচ টিপাটিপি করে ফাইটটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেরই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে, কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে? 300 টাকায় রাত পার করা সেই জিনিস এখন আমাদের পবিত্র সংসদেও টিপাটিপির গান শোনায়। সেই গানে মুগ্ধ হয়ে মাননীয় স্পিকারও বুড়ো বয়সে আরো 2 মিনিট সময় বেশি বাড়িয়ে দিতে চান। 1 মিনিট বলুন। শেখ হাসিনা তুলনা যার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে গানটির জন্য আরো ধন্যবাদ। এভাবে হাটে বাজারে গান গেয়ে বেড়ানো শিল্পীরা এখন শিল্পী সমাজের নেতৃত্ব দিচ্ছে। সেই সঙ্গে শেখ হাসিনার হাত ধরে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন এখন এদেশের সংস্কৃতিকেও ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। ছোটখাটো অনুষ্ঠানেও এখন ভারতীয় শিল্পীদেরকে কোটি কোটি টাকায় হায়ার করে উড়িয়ে আনা হয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। শেখ হাসিনার ভারতীয় স্বামীর প্রতি অতি ভালোবাসার কারণে আমরা ভুলেই যেতে বসেছি আমাদেরও একজন জেমস আছে। মূল্য দেওয়া হয় না কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের। ধুকতে ধুকতে মরেছে ইন্দ্রকিশোর, নিভৃতে কাটে সৈয়দ আব্দুল হাদির দিন। বেবি নাজনীন, দেশান্তরী কনক চাপার উপর রয়েছে নিষেধাজ্ঞা। একসময় তুমুল জনপ্রিয় গায়ক আসিফকে মঞ্চে উঠতে দেওয়া হয় না গেল কয়েক বছর ধরে। ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ। সুস্থ বিনোদনের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হলগুলো। নায়ক বলতে আমরা এখন শুধুই জায়েদ খান আর হিরো আলমকেই চিনি, আর নায়িকা আমাদের মাওলানা মমতাজ বেগম। তুই তো অনেক আগেই নষ্ট হয়ে গেছস। রাত বিরাইতে বিভিন্ন পুরুষের সাথে রাত কাটায়। যোগ্যদের আজ কোথাও ঠাঁইনি, সমাজের সবখানে আজ অযোগ্যদের দাপট। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে, নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় মাত্র। এখান থেকে দিনের ভোট রাতে করার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে, চিন্তা করতে হবে। দুর্নীতি দমন কমিশন এখন দেশের প্রধান বিরোধী দলকে দমন করার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে। দেশে শক্তিশালী বিরোধী দল না থাকার ফাঁকে রওশন এরশাদ এখন কথিত বিরোধী দলীয় নেতা। নারীর ক্ষমতায়ন বলে, নারীর ক্ষমতায়ন কোথায়? এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এই শ্রদ্ধা ধারা সতত। বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে চরিত্রহীন, বেয়াদব, ঘুষখোর, মাতাল, অবৈধ সম্পদের মালিক এখন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পুলিশ প্রধান, যাকে পশ্চিমা বিশ্ব এরই মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে। কথিত বিটিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে 2009 সালে ক্ষমতায় আসার পরপরই। সেনাবাহিনীর ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসী পরিবারের সদস্য জেনারেল আজিজের মতো একজন কর্মকর্তা সেনাপ্রধানের চেয়ারে বসে ওই চেয়ারকে কলঙ্কিত করেছিলেন। জেনারেল আজিজ এবং তার আপন ভাইদের মাফিয়া কর্মকাণ্ড এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজিজ পরিবারের সাথে 600 কোটি টাকার ভাগাভাগিতে দ্বন্দ্বের ফলে তাদেরই এক সময়ের দোসর জুলকারনাইন সামি আল জাজিরাকে সব অপকর্মের তথ্য সরবরাহ করে। যে সামিও একসময় সেনাবাহিনী থেকে চুরির দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন এবং চাকরি হারানোর পরেও নিজেকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশের কাছে গ্রেফতারও হয়েছিলেন জুলকারনাইন সামি। এরকম একটি চক্রের হাতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বন্দী রয়েছে। একই অবস্থা বিজিবির। সীমান্তে এখন বিজিবির কাজ শুধু সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে গুলিবিদ্ধ বাঙালিদের লাশ নিয়ে আসা। গেল এক যুগে ব্যতিক্রম শুধু একটি ঘটনা।
রাজশাহীর পবা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পদ্মা নদী থেকে 5 জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পবা সীমান্তে বাংলাদেশি 5 জেলেকে বিএসএফ এর সদস্যরা ধরে নিয়ে যেতে চাইলে বিজিবির সাথে গোলাগুলিতে বিএসএফ এর সদস্য নিহত হন। শামিল লোককে মারার কারণে স্ত্রীর নির্দেশে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সাহসী অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদকে উল্টো শাস্তি দেওয়া হয়। আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো, মানে আমি এটা বলেছি আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না, আমার জাতিগতভাবে আমরা মদ্যপ হই না। একসাথে এতগুলো আলেমকে জেলে রাখার রেকর্ড তৈরি করেছে ভারত নিয়ন্ত্রিত বর্তমান সরকার। সাবরিনাদের মতো চোরদের আদালতে নিতে হাত করা লাগে না, অথচ একজন সম্মানিত আলেমকে নির্যাতন করে হুইল চেয়ারে বসানোর পরেও তার হাতে হাত করা বসিয়ে আদালতে তোলা হয়। বাংলাদেশের মানুষের রক্তে মিশে থাকা ক্রিকেটকেও ধ্বংস করার পায়তারা চলছে। 2015 সালের যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের উত্থান, সেই বিশ্বকাপের দুর্দান্ত পারফর্মার রুবেল হোসেন কেন দলে নেই সেটা কেউ জানে না। মুশফিককে অপমান করে বের করে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। অভিমানের টি-20 থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পাপোশের পৈতৃক সম্পত্তি, কারণ মাঝে মধ্যে হাসিনার জায়গা মতো তেলটা তিনি ঠিকঠাক মতোই ঢেলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বারবার খেলার মাঝেই ফোন করছিল যে পাপন এটা কি হচ্ছে, এরকম হচ্ছে কেন, উনি চিন্তিত। ফুটবল ছেড়ে দেওয়া হয়েছে মুকুটহীন সম্রাট গাজী সালাউদ্দিনের হাতে। তিনার উপরে কথা বলার ক্ষমতা কারণ তিনি শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এছাড়া ফুটবল ফেডারেশনের টাকার ভাগাভাগি রসায়নটা সজীব ওয়াজেদ জয়ের সাথে তার খুব ভালোই জমে উঠেছে। ফেসবুক নয়, আমি মিডিয়া যাই না, টিভিতে আমি এটা দেখিও না, টিভি আমি দেখি না। আপনারা গালি দিলেন না দিলেন, ভালো বললেন খারাপ বললেন, সব ঠিক। তেলবাজার আত্মীয়করণের রাজ্যে সম্মানিত মানুষের কোনো জায়গা নেই। সারা পৃথিবীর কাছে সম্মানের পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে জায়গা হয়নি। মিথ্যার কঠিন প্রাচীরের সামনে দাঁড়িয়ে সত্য বলা সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। চরম অবিচারের রাজ্যে যিনি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতেন, সেই বিচারক মোতাহার হোসেনকে দেশে দেশে ঘুরতে হচ্ছে নিজের জীবন বাঁচাতে। 1000 মাইল দূরে আমাকে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে, কারণ একটাই, সরকারের নিপীড়ন নির্যাতন। তারপরেও সব হারানো কালো কাকি বাংলাদেশের গলায় পেখম লাগিয়ে ময়ূর বানানোর চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সবগুলোতে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশকে এখন বলা হয় ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের শব্দটা জয়েরই দেওয়া, কারণ আমি তো বাংলা ছাত্র। সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে পৃথিবীর একমাত্র দেশ হিসাবে বাংলাদেশ কিভাবে ডিজিটাল হয়ে উঠল তার পেছনের গল্প শুনে আসি চলুন। সে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। সজীব ওয়াজেদ জয় পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই, নেই কোনো প্রতিষ্ঠানের গবেষণায় যুক্ত থাকার অভিজ্ঞতা। তারপরেও বাড়তে বাড়তে তার বেতন এখন প্রতি মাসে দাঁড়িয়েছে 3,25,00,000 টাকা, যে বেতন তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসেই পাচ্ছেন। সেই সাথে জুনায়েদ আহমেদ পলকের ডিজিটাল মন্ত্রণালয়ের মাধ্যমে চলছে ডিজিটাল টাকা পাচারের মহা উৎসব। প্রকল্প মানেই টাকা টাকা। ছোট একটি 10,000 টাকার অ্যাপ বানিয়ে দিতেও এখন তারা হাতিয়ে নিচ্ছেন 90 কোটি টাকা। এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। এভাবেই 5,500 তথ্য কেন্দ্র বানিয়ে বাংলাদেশকে টালমাটাল এক ডিজিটাল দেশে রূপান্তরিত করে যাচ্ছে। গুগলের আগে সার্চ ইঞ্জিন বানানো বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় আর অ্যাপলের আগে আইফোন বানানো বিজ্ঞানী হযরত শেখ হাসিনা। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এরকম মাতলামুর উত্তর না দিলেও চলবে, কারণ শেখ হাসিনা সবার হাতে হাতে ফোন দিয়েছে। এটা ইতিহাসের জঘন্যতম আওয়ামী মিথ্যাচার। তবে বাংলাদেশে এখন সবার হাতে হাতে ফোন, এটা কিন্তু মিথ্যা নয়, কিন্তু সেই সুযোগ কে করে দিয়েছে সেটা জানা জরুরি। কারো মুখের কথা বিশ্বাস না করে চলুন গুগলে সার্চ করি হোয়েন ইন্ডিয়া স্টার্টেড ইউজিং সেলুলার ফোনস। গুগল বলছে 1995 সালে ভারত সেলুলার ফোনের যুগে প্রবেশ করেছে। পাকিস্তান সরকার সেলুলার টেলিফোন নেটওয়ার্কের লাইসেন্স দেয় 1990 সালে। তারও 1 বছর আগে রাষ্ট্রীয় সেলুলার টেলিফোন অপারেটর প্রতিষ্ঠান পাকটেলের যাত্রা শুরু হয়। দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। 1989 সালে শ্রীলঙ্কা তাদের প্রথম সেলুলার টেলিফোন সার্ভিস চালু করেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ট্রল হওয়া দেশ উগান্ডাতে প্রথম মোবাইল ফোন আসে 1994 সালে। তবে এটাই শুরু না। পৃথিবীতে সেলুলার ফোন প্রথম ব্যবহার শুরু হয় জাপানের নিপ্পন টেলিগ্রাম ও টেলিফোন কোম্পানির মাধ্যমে। তারপর 1983 সালে ডাইনাটেক 8000X প্রথম বাণিজ্যিকভাবে তাদের সেলফোন বাজারে ছাড়ে। তারপর শুধু এগিয়ে চলে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকারও পরে হ্যান্ডসেটের দেখা পায় দক্ষিণ এশিয়ার দেশগুলো। কিন্তু এবার প্রশ্ন হলো, বাংলাদেশ কবে সেলুলার নেটওয়ার্কের যুগে প্রবেশ করেছিল?
সেটা জানতে চলুন আবারও হোয়েন বাংলাদেশ স্টার্টেড ইউজিং সেলুলার ফোনস লিখে সার্চ করি গুগলে। গুগলের তথ্যানুযায়ী 1995 সালে বিএনপি সরকারের সময় বাংলাদেশ সেলুলার নেটওয়ার্কের যুগে প্রবেশ করে। তার পরের বছর অর্থাৎ 1996 সালে গ্রামীণ ফোন লাইসেন্স পায়। অর্থাৎ উগান্ডারও 2 বছর পরে বাংলাদেশ সেলফোনের যুগে প্রবেশ করে। এভাবে শেখ হাসিনার স্বপ্ন যুগে শেখ মুজিবের দেওয়া ফর্মুলা অনুযায়ী মোবাইল ফোন আবিষ্কার করে ফেললেন। ভিক্ষুককে খাবার দিতে গেলে তারা মোবাইল ফোনে মেনু জিজ্ঞাসা করে, এই ফোনটা দিয়েছে, আমি তো দিয়েছি। ইন্টারনেট আর সেলফোন বাংলাদেশে কিভাবে এলো আর কারা আবিষ্কার করলো তা নিয়ে আলোচনা না করলেও চলবে, কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এখন ফোন কিংবা ইন্টারনেট নেই। আলোচনার বিষয় হতে পারে মোবাইল ফোন এবং ইন্টারনেটের সেবার মান কোন দেশে কতটা উন্নত তা নিয়ে। বাস্তব পরিস্থিতি হলো মোবাইলে ইন্টারনেটের গতিতে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133তম। শুনতে খারাপ শোনালেও সত্যি, পৃথিবীতে এই মুহূর্তে ইন্টারনেটের সেবার মানের দিক থেকে বাংলাদেশের চেয়ে খারাপ দেশ আছে শুধুমাত্র 2 থেকে 3টি। ও ক্লাস স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের সবশেষ সেপ্টেম্বর মাসের তথ্য বলছে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133। ইন্টারনেটের মতো সব দিক থেকেই পিছিয়েছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। 2021 সালের সবশেষ জরিপ অনুযায়ী কঠিন দুর্বলতম অবস্থানে আছে বাংলাদেশের পাসপোর্ট। পেছনের দিক থেকে হাসিনার ডিজিটাল বাংলাদেশের অবস্থান 9ম। এশিয়ায় আমাদের পেছনে আছে শুধুই আফগানিস্তান। এমনকি অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা যে শ্রীলঙ্কার সাথে তুলনা করতে আওয়ামী লীগের সম্মানে বাধে, তার চেয়েও আমাদের পাসপোর্টের অবস্থান অনেক নিচে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের গর্ব আজ শুধুই 10 টাকার চা আর সমুচা। 10 টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ, এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব। মেধার দিক থেকে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষককে পেছনে ফেলে এমন একজনকে উপাচার্যের চেয়ারে বসানো হয়েছে যাকে দেখলেই সমুচা আর চায়ের কথা চোখের সামনে ভেসে ওঠে। শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের তালিকায় 1000-এর মধ্যেও স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। চা আর সমুচা নিয়ে গবেষণার কারণে চা সমুচার বিশ্বজোড়া পরিচিতি মিললেও শিক্ষার মাপকাঠিতে পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবশ্য জানিয়ে দিয়েছেন এসব র্যাঙ্কিং ট্যাঙ্কিং নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সবখানে আজ অযোগ্য বদমাইশদের উপরের চেয়ারে বসানো হয়েছে। আমাকে যদি বলা হয় যে আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা, আমি সাথে সাথে উপাচার্য বা চাকরি সারি দিয়ে আমি এর দায়িত্ব নিব। শিক্ষক নামের কলঙ্ক মিজানের নামে রয়েছে একাধিক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। তারপরও শাস্তি না দিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে কারণ তিনি নৌকার লোক। এসব শিক্ষক নামের চরিত্রহীন বদমাইশ যুবলীগ নেতাদের দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনার কারণেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আজ শুধুই টেন্ডারবাজ ধর্ষক ছাড়া আর কিছুই বের হয় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এখন ছাত্রলীগের টর্চার সেল। মাত্র 2 সপ্তাহ আগে ডয়েচে ভেলের 3টি বৈশ্বিক শিক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। খবরে বলা হয় ইউএনডিপির জরিপে 2021 সালের বৈশ্বিক জ্ঞান সূচকে 154টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 120তম। বৈশ্বিক জ্ঞান সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে শুধু পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। প্রতিভা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার চেয়ে নিচে। জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রকাশিত 2021 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে 132 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 116 নম্বরে। ফ্রান্স ভিত্তিক বিজনেস স্কুল ইনিশিয়েট ও ওয়াশিংটন ভিত্তিক পোর্টুলেন্স ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্সে 134 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 123 নম্বরে। উদ্ভাবন সূচকেও দক্ষিণ এশিয়ার সবার নিচে রয়েছে বাংলাদেশ। এভাবেই দেশের মেধা সহ গোটা দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সরকার। বায়ু দূষণের দিক থেকে আমরা পৃথিবীর এখন সবার চেয়ে উপরে অবস্থান করছি। বায়ু দূষণের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে ঢাকা। বায়ু দূষণে ঢাকা এখন বিশ্বের 1 নম্বরে। সব সূচকে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র ডিজিটাল দেশ। আর শেখ হাসিনার ঘরে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আর এক নমরুদ পয়দা হুয়া। যখন বলছি জার্মানি দেখি তখন এরকম মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলছে আর এক নমরুদ পয়দা হুয়া। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের এই কুলাঙ্গার 2 নেতা এবং নেত্রীর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।